রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, প্রতিবাদে 2 দিনের কর্মসূচি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে বললেন ডক্টর ইউনূস। সংশোধিত সংবিধান চাপিয়ে দিয়ে বেইমানি করা হচ্ছে বলছেন কামাল হোসেন। রাজনৈতিক বিবেচনায় আরও 72 মামলা প্রত্যাহারের সুপারিশ, বিরোধী দলের বিরুদ্ধে সাম্প্রতিক মামলাগুলো যুক্তিসঙ্গত, দাবি কামরুলের। আসসালামু আলাইকুম, রক্তিম ত্রিপুরা আমন্ত্রণ জানাচ্ছি 21 রাতের সংবাদে। এশিয়ান ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম. তৌহিদ হোসেন আল তুহিনের হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে আমির আলী আবাসিক হলের পাশের রাস্তায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে 6-7 জন দুর্বৃত্ত তুহিনের উপর প্রথমে বোমা হামলা চালায়, এরপর তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে পড়ে গেলে তার বাম হাত ও ডান পায়ের রগ কেটে দেওয়া হয়। এ সময় বোমার আঘাতে শাহিন নামের অপর এক ছাত্রলীগ নেতা আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকায় আনা হয়। ছাত্র শিবির এ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা। অবশ্য শিবিরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনার পর রাজশাহীর সোনাদিঘির মোড়ে ইসলামী ব্যাংকের বুথ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল শেষে শাহবাগ পাবলিক লাইব্রেরির সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশে ছাত্রলীগ সভাপতি হামলার জন্য শিবিরকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করতে ছাত্র শিবির পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। হামলার প্রতিবাদে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি। ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনের চালককে মারধর ও পাথর নিক্ষেপে গুরুতর আহত করেছে বহিরাগতরা। এতে মহানগর ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আটকা পড়ে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগের শিকার হয়। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাস্টার অমৃতলাল জানান, বৃহস্পতিবার রাত 8টায় মহানগর ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাবার পথে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটারে পৌঁছালে ট্রেনের চালক আব্দুল আল বাকির উপর হামলার এক পর্যায়ে পাথর নিক্ষেপ করা হয়। আহত চালককে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ঢাকায় পাঠানো হয়। এই ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করেছে জিআরপি পুলিশ। রাত 9:30টায় 1.5 ঘন্টা বিলম্বের পর বিকল্প চালক দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশের শান্তি বজায় রাখতে আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে হবে বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনূস সেন্টারে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে একমত পোষণ করেছেন কাদের সিদ্দিকী। শাকের আরজুর রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর ইউনূস সেন্টারে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসছে এমন আশঙ্কা প্রকাশ করে বলেন, চলমান রাজনৈতিক সংকট উত্তরণে একমাত্র সমাধান নির্বাচন। আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন করছে, আপনারা সমঝোতায় আসুন। নির্দলীয় সরকারের অধীনে ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই। কাজেই নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হতে হবে এবং নির্বাচনকে অবশ্যই হতে হবে। কোনো ক্রমেই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। একটি সুষ্ঠু নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণেরও কথা জানান তিনি। তবে রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই বলে আবারও জানালেন ডক্টর ইউনূস। দেশের মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, সম্মানের সঙ্গে থাকতে পারে, স্বস্তির সঙ্গে থাকতে পারে, কারো ধমকের মধ্যে থাকতে না হয়, নিজের অধিকার নিজে রক্ষা করতে পারে,
সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি এখন থেকে, সেটি আমাদের চেষ্টা হোক। এর আগে মতবিনিময় সভায় কাদের সিদ্দিকী ব্যক্তিগত ও দলগতভাবে গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানান। গ্রামীণ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠান নিরাপদ নয়, তার দ্বারা তো একটা দেশ নিরাপদ থাকতে পারে না। গ্রামীণ ব্যাংক বিশ্বে উল্লেখযোগ্য যে অবদান রেখেছে, ভবিষ্যতে তার কোনো ক্ষতি হতে দেবে না বলেও জানান তিনি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই গ্রামীণ ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সিলেটে বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, ইউনূস একজন কৌশলী রাজনীতিবিদ। এখন তিনি যা করছেন তা একান্তই রাজনীতিবিদদের কাজ। সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছেন যে বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংককে ধ্বংস করতে চাচ্ছে, টুকরো টুকরো করতে চাচ্ছে। আপনারাই বিবেচনা করুন, গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার ষড়যন্ত্রটা কে করছে, সরকার না অধ্যাপক ইউনূস? আমি বলেছি অধ্যাপক ইউনূস অত্যন্ত কৌশলী রাজনীতিবিদ, তবে তিনি রাজনীতিবিদের পোশাকটা, ওইটা খোলস শব্দটা ঠিক না, পোশাকটা পরতে চান না। উনি রাজনীতিবিদ নন, কিন্তু তিনি রাজনীতিবিদের মতোই কাজ করেন। এখন তিনি যা করছেন তা একান্তই রাজনীতিবিদদের কাজ। কাকে এটা করতে হবে করতে হবে না সে সম্বন্ধে তিনি নির্দেশনা দিচ্ছেন, এবং এটা অত্যন্ত বিবর্জিত একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, তার পক্ষে এই ধরনের অত্যন্ত কি বলবো নীতি বিবর্জিত কাজ, এটা গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার উদ্যোগ বলে আমি মনে করি। সরকার নিজেদের স্বার্থে সংবিধান চাপিয়ে দিয়ে জনগণের সঙ্গে বেইমানি করছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। প্রেস ক্লাবে সুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। তিনি সংকট নিরসনে সবাইকে নিয়ে একটি জাতীয় সংলাপেরও আহ্বান জানিয়েছেন। রিপোর্ট করছেন দিলশাদ অ্যানি। উৎস হিসাবে সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান ও সংস্কার শীর্ষক গোলটেবিল বৈঠকে রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে লিখিত প্রস্তাবে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সংস্কার বিষয়ে আলোচনা হয়। ডক্টর কামাল হোসেন বলেন, বর্তমান সরকার এই সংবিধান দিয়ে দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে। সংবিধান অনুযায়ী নির্বাচন কোন সংবিধান? এটা নিজের স্বার্থে তড়িঘড়ি করে সংশোধন করে এটাকে সংবিধান হিসাবে চালিয়ে দেওয়া, এটা জনগণের সঙ্গে ইচ্ছে বড় বেইমানি হতে পারে না। আজকে বিরোধী দলের নেত্রী, আমরা অনেকটা সিম্পাথি করি তার সাথে, কিন্তু কথা হলো উনি যে আজকে যে সরকারি দলের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, এটা তখনকার প্রধানমন্ত্রীর একই বক্তব্য ছিল, সংবিধান। অন্যান্য বক্তারা বলেন, রাজনৈতিক নেতারা এই পরিস্থিতি উত্তরণে এগিয়ে না এলে জনগণই এর সমাধান করবে। চাইনিজরা কখনো মুখ খোলে না। কনফুসিয়াস কিন্তু বলে গেছে, ডোন্ট ওপেন ইউর মাউথ আনলেস ইউ আর শিওর হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। এবং আমি আশ্চর্য হয়েছি যে চাইনিজ অ্যাম্বাসেডর যখন বললেন আপনারা সংলাপ করুন, it carries lot of significance. বর্তমান যে সংকটটা, তার জন্য প্রধানত বর্তমান ক্ষমতাসীনরা দায়ী, কারণ তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান। আমাদের সংকট বড় এই জায়গাতে। গোলটেবিল বৈঠকে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সামগ্রিকভাবে সমস্যা সমাধানে আন্দোলনের আহ্বান জানান বক্তারা। দিলশাদ অ্যানি, 21 টেলিভিশন, ঢাকা। এখনও নিজ কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অপরদিকে উপাচার্যের পক্ষে সংবাদ সম্মেলন করেছে শিক্ষকদের কয়েকটি গ্রুপ। অন্যদিকে সংকট নিরসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ফ্যাক্স বার্তা পাঠিয়েছেন উপাচার্য। সাভার প্রতিনিধি নাজমুল হুদার রিপোর্ট, জানাচ্ছেন JU জুবায়ের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত শিক্ষকরা। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানান। ওনার বিরুদ্ধে আমাদের যে আপত্তি আছে, যে অভিযোগ আছে, উনি কিন্তু স্বীকার করেছেন, স্বীকার করে একবার পদত্যাগের ঘোষণা করেছিলেন। উনি এখনো তার পদে বহাল আছেন, অতএব দাবিটি পূরণ হয়নি। ফলে উনি যা বলেছেন তা আমরা মিথ্যাচার হিসাবে গণ্য করছি। উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন শিক্ষকদের এই আন্দোলন অযৌক্তিক উল্লেখ করে বলেন, চলমান সংকট নিরসনে মহামান্য রাষ্ট্রপতির কাছে লিখিত পত্র পাঠানো হয়েছে।
আমি মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে আহ্বান করেছি, অনুরোধ করেছি, গতকালকে ফ্যাক্স পাঠিয়েছি যে তারপরও আমার বিরুদ্ধে অভিযোগের যদি কোনো সত্যতা থাকে তা নিরূপণের জন্য একটি তদন্ত কমিটি করে দিন। এবং আমি কেন পদত্যাগ করব? আমি একজন নির্বাচিত উপাচার্য, সুতরাং পদত্যাগ করার কোনো প্রশ্নই ওঠে না। এদিকে দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে পৃথক পৃথক সংবাদ সম্মেলন করে শিক্ষক মঞ্চ, সাধারণ শিক্ষক পরিষদ ও নীল দল। বর্তমানে ক্ষমতা কেন্দ্রিক কিছু বিষয় আন্দোলনের ধারাটিকে সহিংসতার দিকে নিয়ে গেছে। যে কোনো ব্যানারে আন্দোলন হোক না কেন, সেটি শিক্ষকদের আন্দোলন হতে পারে না। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাস হয়নি। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ স্থবির হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। আমরা এক সপ্তাহ আগে বাড়ি থেকে এসেছি, আবার হয়তো বাড়িতে ফিরে যেতে হবে, বা যদি ফিরেও যায় আবার যে কবে আসবো তার কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। দুই পক্ষ বসে যদি বৈঠকের মাধ্যমে তারা সুষ্ঠু কোনো সমাধানে আসে তাহলে আমাদের হয়তো ভালো হবে। তবে পূর্ব নির্ধারিত ক্লাস পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা 11টার দিকে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত সাধারণ শিক্ষক ফোরামের নেতারা। জে ইউজুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক বিবেচনায় করা আরও 72 মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে সরকার। 4 দলীয় জোট সরকারের আমলে বিরোধী দলকে হয়রানির উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল বলে মন্তব্য করেন রাজনৈতিক মামলা সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি ও আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তবে বর্তমান সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলাই যুক্তিসঙ্গত বলে দাবি করেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর গঠন করা হয় রাজনৈতিক মামলা সংক্রান্ত জাতীয় কমিটি। কমিটির 30 বৈঠকে উপস্থাপন করা 11,113টি মামলার মধ্যে 7,101টি মামলা বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল বলে চিহ্নিত করা হয়। আর সবশেষ 31তম বৈঠকে উপস্থাপিত আর 277টি মামলার মধ্যে 72টিকে রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কমিটি। সর্বমোট 72টি মামলা আমরা প্রত্যাহার করেছি, আর 205টি মামলা আমরা প্রত্যাহার করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করি। জেলা পর্যায়ের কমিটি থেকে যে সমস্ত সুপারিশ এসেছে সেই সমস্ত মামলায় আমরা সুপারিশ করেছি। তবে বর্তমান সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যে কোনো মামলা করা হয়নি বলে দাবি করেন মন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যদের বিরুদ্ধে করা সব মামলাই যৌক্তিক বলেও দাবি করেন তিনি। সচিবালয়ের বন্দুকের ঘটনা কি ঘটে নাই? 100 বার বিরোধী দলীয় নেতৃবৃন্দ আজকে যেভাবে রাজনীতির মধ্যে সন্ত্রাস আনছে, রাজনৈতিক দলকে সন্ত্রাসী দলে পরিণত করছে, আজকে বিরোধী দলের নেতৃবৃন্দ প্রত্যেকটা ঘটনার জন্য আজকে আমি মনে করি যে এই সমস্ত ঘটনার জন্য সরাসরি নেতৃবৃন্দকে দায়ী রাখা উচিত। সবশেষ প্রত্যাহার হওয়া 72 মামলার মধ্যে একাধিক হত্যা মামলাও রয়েছে বলে জানান আইন প্রতিমন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অবিশ্বাস্য হলেও সত্য, চাকরি দেওয়ার নামে প্রতারণা করতে একই ব্যক্তি 12 অফিস খুলেছেন ঢাকায়, আর চাকরি প্রার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। কেউ আবার একই সঙ্গে স্বাস্থ্য সেবা, মডেলিং, নাটক এবং মিডিয়া হাউস খুলেছেন। তাদের তর্জন গর্জনে প্রতারিতরা অসহায়, আর পুলিশ তাদের আটক করলেও কাজ হয় না। জামিনে ছাড়া পেয়ে আবারও শুরু করে প্রতারণার ব্যবসা। রিপোর্ট হারুনুর রশিদের। জাহাঙ্গীর আলম চাকরি দেওয়ার নামে প্রতারণা ব্যবসায় রীতিমতো হাত পাকিয়েছেন, আর তিনি চাকরি দেন তার কথিত স্বাস্থ্য সেবা প্রকল্পে। হেলথ কার্ড, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, এইডস বিরোধী সচেতনতার নামে সারা দেশে টাকার বিনিময়ে লোক নিয়োগ দেন। এভাবে তিনি একটি জেলা থেকেই 2 মাসের মধ্যে তুলে নেন 10 লাখ টাকা, তারপর উধাও হয়ে যান। মোট 1 লাখ টাকার মতো খরচ হয়েছে। এ পর্যন্ত তিনি ঢাকা শহরে 2 বছরে 12টি অফিস খুলে হাজার হাজার বেকার তরুণ তরুণীর কাছ থেকে অর্থ হাতিয়েছেন। আর তার প্রতিষ্ঠানগুলো হলো পল্লী বিকাশ কেন্দ্র, পল্লী দারিদ্র্য বিমোচন কেন্দ্র, সমাজসেবা হেলথ কেয়ার লিমিটেড, ডেল্টা হেলথ কেয়ার, ডেল্টা এনভায়রনমেন্ট, স্বনির্ভর বাংলাদেশ, সমাজসেবা লিমিটেড, সমাজসেবা ডেভেলপমেন্ট লিমিটেড, বৈশাখী সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট, বাংলাদেশ পল্লী বিকাশ লিমিটেড ও পল্লী দারিদ্র্য বিমোচন লিমিটেড। জাহাঙ্গীর আলম সর্বশেষ 1 আগস্ট অফিস নেন মিরপুর রোকেয়া সরণির এই ভবনের 3য় তলায়। এবার তার প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ফ্যামিলি হেলথ কেয়ার সোসাইটি, যদিও বাইরে কোনো সাইনবোর্ড নেই।
এর আগে বেশ কয়েকবার পালিয়ে গেলেও এবার তাকে পাওয়া যায়। প্রতারিতরা জাহাঙ্গীর আলমের সামনেই তার প্রতারণার কাহিনী জানান। আমরা কিছু বলতে পারি না, আমার বাবা মার কাছে যে টাকা পয়সার জন্য অত্যাচার করে, আমি কিছু না করতে পারি, ঢাকায় চলে আসছি স্যার। তবে জাহাঙ্গীর আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন। কি সমস্যা আমি ওদেরকে সমস্যা সমাধান করে দিই। শেষ পর্যন্ত পুলিশ এসে জাহাঙ্গীরকে আটক করে বন্ধ করে দেয় প্রতারণার অফিস। জামানতে টাকা কালেকশন করার পরে সে তখন ওই অফিসটা ক্লোজ করে দিয়ে সে অন্য এলাকায় চলে যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো জাহাঙ্গীরকে মাত্র 3 দিন জেলে থাকতে হয়েছে। ঈদের পরেই জাহাঙ্গীর আবারও রোকেয়া সরণির অফিসেই তার চাকরি দেওয়ার ব্যবসা চালু করেছেন। আসছে চাকরি প্রার্থীদের বায়োডাটা, তবে জাহাঙ্গীর আগেই কেটে পড়েন। হ্যাঁ, তালা মারছিল, আবার ঈদের পরে নিজের খুলছে। এরকম আরো অনেক জাহাঙ্গীর আছেন যারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। হেমায়েত খান হায়দার তাদেরই একজন। এই জায়গায় যে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসে, ছেলে আসে, মেয়ে আসে, এনজিও চাকরির জন্য দরখাস্ত করে টাকা পয়সা লইগা চাকরি বাকরি দেওয়ার জন্য, পরে আইসা ঠিকঠাক মতো পায় না অফিসার। তিনি উত্তরার এই অফিসে আবার কথিত স্যাটেলাইট চ্যানেল ও প্রোডাকশন হাউস সহ নানা কিসিমের প্রতিষ্ঠানের মালিক, যার একটিরও বৈধতা নেই। মোতলাটা লিখিত আছে, লিখিত মানে ওই আবেদন দেওয়া আছে। তবুও তার হুঙ্কার আর তর্জন গর্জন দেখার মতো। হারুনুর রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য 900 কোটি টাকার তহবিল অনুমোদন, রোববার থেকে অর্থ ছাড়। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য 900 কোটি টাকার তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক, আইসিবি ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী 3 কিস্তিতে আইসিবির মাধ্যমে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারদের টাকা দেওয়া হবে বিনিয়োগকারীদের ঋণ সমন্বয় করতে। আগামী রোববার থেকেই এ তহবিলের অর্থ ছাড় করা হবে বলে জানানো হয়েছে। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। 2010 সালে দেশের পুঁজিবাজারে ব্যাপক ধসের পর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে চলতি বছরের মে মাসে বাংলাদেশ ব্যাংক থেকে 900 কোটি টাকা পুঁজিবাজারে পুনঃ অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয়, যা চূড়ান্ত রূপ পেল এ চুক্তির মাধ্যমে। পুঁজিবাজারে 10 লাখ টাকার কম বিনিয়োগ করে ক্ষতিগ্রস্তরা এ তহবিলের সুবিধা পাবে। 1/1/9 থেকে 30/11 পর্যন্ত 10 লক্ষ টাকা বিনিয়োগ করে যেসব বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরই সহায়তার জন্য এই তহবিল 50% সুদ ইন্টারমিডিয়েটসদের মাফ করতে হবে, বাকি 50% তারা একটা ব্লক অ্যাকাউন্টে নিয়ে যে একটা কিস্তি করে দিবে তারা। আইসিবির মাধ্যমে 3 ধাপে 300 কোটি টাকা করে দেয়া হবে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তাদের ঋণ সমন্বয় করতে পারবে। সরকারের তরফ থেকে আমরা আইসিবি কে এই অর্থের যোগান দিব। তাদের কাছে আবেদন পেশ করলে দ্রুততার সাথে তারা সেই অর্থ ছাড় করবে। অনেকের অনেক ডিমান্ড থাকবে, অনেক গ্যাপ থাকবে, কিন্তু আমি জানি যে এখানে যতই জটিলতা থাক আইসিবি কে সৃষ্টি করা হয়েছে এই কাজগুলো করার জন্য। ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট আইসিবি একটা অন্যত প্রধান ম্যানিফেস্টো। তো কাজে আমার এখানে এই ম্যান্ডেটকে সামনে রেখেই আমরা কাজটা করছি। 2016 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আইসিবিকে বিলিকৃত এ অর্থ পুনরুদ্ধার করে বাংলাদেশ ব্যাংককে ফিরিয়ে দিতে হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের মতের বিরুদ্ধে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র টিকিয়ে রাখতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে ক্ষমতার বলয় থেকে দূরে সরানো হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতীয়তাবাদী যুবদলের 75 জন কেন্দ্রীয় নেতাকে নিয়ে রাজধানীর একটি হোটেলে সপ্তমবারের মতো রাজনৈতিক কর্মশালার আয়োজন করে বিএনপি। কর্মশালার উদ্বোধন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে। ফ্যাসিস্ট এই সরকার তারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য সব রকম ব্যবস্থা করেছে। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠান করা, সেই বিষয়টা এই সরকার তারা তাদের ব্রুট মেজরিটি পার্লামেন্টে থাকার কারণে তারা সেটাকে পরিবর্তন করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে।
এটাই দেশের জনগণ মেনে নেয়নি। জাতীয় প্রেস ক্লাবে নির্দলীয় সরকার নিয়ে অপর এক আলোচনায় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, মহাজোটের নির্বাচনী ইশতেহারে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিলের নির্দেশনা ছিল না। প্রয়োজন হলে সেই পথে যেয়ে বা তার চেয়ে আরো কঠিন পথে যেয়ে তিনি এক চুল নড়বেন না একেবারে ক্ষমতার বলয় থেকে অনেক অনেক দূরে সরে যেতে হবেন, সেই ব্যবস্থার দিকে জাতির সার্বিক আন্দোলনের মাধ্যমে সেই ব্যবস্থা গ্রহণ করবে। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান বিএনপি নেতারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাংবিধানিক কাঠামোর দুর্বলতার কারণে বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হতে পারছে না বলে মন্তব্য করলেন ডক্টর আকবর আলী খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ঢাকা ইএস সম্মেলন 2013 এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, সংবিধানে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার ব্যাপারে সচেতন তরুণদের নতুন করে চিন্তা ভাবনার প্রয়োজন। কথা সাহিত্যিক সেলিনা হোসেন এ সময় বলেন, নারী পুরুষের বৈষম্য ও দুর্নীতি দূর করতে হলে পরিবার থেকে প্রতিবাদ শুরু করতে হবে। 2 দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণকারী তরুণেরা স্ব অবস্থান থেকে সক্রিয়ভাবে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে যুক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। আইডিয়াল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক AHN শফিককে গ্রেফতার করেছে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় গ্রাহকদের টাকা আত্মসাতের মামলা রয়েছে। গত 4 জুন শফিককে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে গত 20 মার্চ ICL এর প্রতারণা অনুসন্ধানে দুদক 5 সদস্যের একটি কমিটি গঠন করে। ইয়াবার নেশার কবলে পড়ে ধ্বংস হচ্ছে বিত্তবান পরিবারের মেধাবী সন্তানেরা। বিপন্ন এমনই এক মেধাবী ছাত্রের দাবি, পরিবারের অবাধ অ্যালকোহল থেকে নেশার শুরু হলেও পরে জড়িয়ে পড়ে ইয়াবা সহ নানান নেশায়। আসক্তি পুনর্বাসন নিবাসের চিকিৎসা ব্যবস্থাপকের মতে, স্কুল কলেজগুলোতে দেশীয় সংস্কৃতি বন্ধ হয়ে অপসংস্কৃতির ছড়াছড়ির কারণেই নেশায় আসক্ত হচ্ছে তরুণরা। ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে মাহাথির ফারুকির ধারাবাহিক প্রতিবেদনের 4র্থ পর্ব। মজবুত লোহার গ্রিলের ভেতরে বন্দি এইসব যুবকের বেশিরভাগ অংশ বিত্তবান পরিবারের মেধাবী সন্তান। তবে দেখে বোঝার উপায় নেই এরা বিত্তবান পরিবারের, কারণ ইয়াবার থাবায় আভিজাত্যের দেয়ালে থাকতে পারেনি তারা। সুস্থ জীবনে ফিরে আসতে এখন ঠিকানা সাভারের আসক্তি পুনর্বাসন নিবাসে। তেমনি এক পরিবারের নেশাগ্রস্ত কৃতি সন্তান জানালেন তার জীবন থেকে হারিয়ে যাওয়া কয়েক বছরের কাহিনী। আমার চাচা ব্যাচেলার ছিলেন, তিনি মেসে থাকতেন, চাকরি করতেন। তো উনি যখন একদিন আমাকে অফার করলেন যে আঙ্কেল তুমি কি একটু অ্যালকোহল খেতে চাও কিনা আমার সাথে, তো আমি রাজি হই। এইভাবে তার যে ফ্রেন্ড সার্কেল ছিলেন তারা আমার চেয়ে বয়সে 10 বছর 15 বছর বড়। তো এই সার্কেলের সাথে মেলামেশা করতে করতে দেখলাম হয়তো অনেক সময় তারা ফেন্সিডিল ইউজ করে, কেউ হয়তো ইয়াবা খায়। কিন্তু দীর্ঘদিন পরে দেখা গেল যে আমি ওই সার্কেলের বাইরে আমার আর কোনো সার্কেল নাই। তার মতে নেশার কালো থাবার শুরুটা হাই সোসাইটির স্বীকৃত অ্যালকোহল দিয়ে শুরু হলেও শেষ হচ্ছে হেরোইন, প্যাথোড্রিন, ইয়াবা বা কোকেন দিয়ে। হিরোইন, ইয়াবা এটা ইউজ দীর্ঘদিন ধরে করি, পাশাপাশি অ্যালকোহলটাও ছিল। সামাজিকভাবে আমাদের যেই একটা মানুষের চোখে একটা সম্মান ছিল, পদমর্যাদা ছিল আমার বাবার, এইটা অনেক ক্ষেত্রে আমার কারণে তাকে অপমানিত হইতে হয়েছে। এই পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসা ব্যবস্থাপকের মতে, স্কুল কলেজে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চা কম হওয়াই যুব সমাজ নেশায় আক্রান্তের মূল কারণ। তারুণ্য মানে কি? তারুণ্য মানে হচ্ছে তার তারুণ্যকে কোনোভাবে এক্সপ্রেস করতে হবে, এটাকে বার্নিং করতে হবে। তো এখনকার ছেলেরা কি করতেছে, সেই তারুণ্যটাকে এক্সপ্রেস করার জন্য কোনো মাঠ নাই, খেলার জায়গা নেই। তারা টাইম পাস করার জন্য কিছু ভুল জায়গা যাচ্ছে, যেমন সীসা লাউঞ্জ, তারপরে হচ্ছে আপনার ডিজে ক্লাবগুলোতে, এবং এটাকেই তারা মনে করতেছে যে তাদের জন্য আদর্শ জায়গা, এবং এই সমস্ত জায়গার সাথে ড্রাগসের একটা বিরাট সম্পর্ক আছে। তার মতে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে এখনই উদ্যোগী হতে হবে। স্কুল কলেজের শিক্ষক সহ অভিভাবকদের নেশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সবাইকে। এতটা অ্যাভেলেবেল যদি আমার ফ্যামিলির ভিতরে জিনিসটা খুব হাতের নাগালের মধ্যে না থাকতো, হয়তো আমি নেশা করতাম না। মাহাথির ফারুকি, 21 টেলিভিশন, ঢাকা। এবার প্রবাসের সংবাদ। কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগ
ফর ওয়ানিয়া মহানগর শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সংগঠনের সভাপতি আমিনুর রহমান বাদলের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল আলম। অনুষ্ঠানে আব্দুর রহমান, মিনাল কান্তি সরকার সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আবৃত্তি শিল্পী কবি কামরুজ্জামান বাবু কবিতা আবৃত্তি করেন। সৌদি আরবে আল খারিজ প্রাদেশিক বিএনপির কমিটি পুনর্গঠন করা হয়েছে। আনোয়ার হোসেন নসুকে আহ্বায়ক ও আশরাফ মোরশেদকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটির পূর্বাঞ্চলীয় সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। এ সময় পূর্বাঞ্চলীয় বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের আল খারিজের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে আঞ্চলিক সংগঠনগুলোর নির্বাচন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। বিরাজ করছে উৎসব আমেজ। বাংলাদেশে আঞ্চলিক সংগঠনগুলো নির্বাচনে প্রচারণায় নেমেছে। প্রবাসীর অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন, কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ সহ বেশ কটি আঞ্চলিক সংগঠন নির্বাচনে অংশ নিচ্ছে। রাত দিন চলছে সংগঠনগুলোর নির্বাচনী কার্যক্রম। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক বাংলাদেশি সহ ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। নিহত বাংলাদেশির নাম রফিক আলী ভূঁইয়া বাচ্চু। ঢাকার ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার তিনি। তার কানাডার নাগরিকত্ব ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রীসহ ২ ছেলে। কুয়ালালামপুর থেকে কিছু দূরে জেন্টিং পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেন্টিং থেকে কুয়ালালামপুরে ফেরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৭০ মিটার গভীর খাদে পড়ে যায়। সে সময় এতে ৫৩ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে ১৩ জন নারী রয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ক্রীড়াঙ্গনের খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় ৩২টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানান। তিনি জানান, ক্রিকেটকে যারা কলুষিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবস্থান নিতেই নির্বাচনে তার অংশ নেয়া। এর আগে বিসিবির নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। গুলো করছে, যে মিথ্যাচার করছে, এটা এসবের ভয়ে অনেকে সরে যায়, কেউ সামনে আসতে চায় না আসলে। তা এখন আপনার মনে হচ্ছে একটা সময় ভেবেছিলাম আসবো না, কিন্তু পরে দেখলাম যে আমি যদি একটু সরে যেতে চাই তাহলে তো ওরাই আবার জয় জয়কার হবে। এখানে আর কেউ ওদের বিরুদ্ধে এই স্ট্যান্ডটা নেওয়ার সাহস পাচ্ছে না। কাজে একবার যখন দাঁড়িয়ে গিয়েছি, ইলেকশন শেষ হওয়া পর্যন্ত অবশ্যই থাকবে। আর এরই সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিবাদে ২ দিনের কর্মসূচি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে বললেন ডক্টর ইউনূস। সংশোধিত সংবিধান চাপিয়ে দিয়ে বেইমানি করা হচ্ছে বলছেন ডক্টর কামাল হোসেন। রাজনৈতিক বিবেচনায় আরও ৭২ মামলা প্রত্যাহারের সুপারিশ। বিরোধী দলের বিরুদ্ধে সাম্প্রতিক মামলাগুলো যুক্তিসঙ্গত, দাবি কামরুলের। দর্শক, ২১শে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, আর লগ অন করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ২১এর যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD এই ওয়েবসাইটে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।